ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। কারণ এই নির্বাচনের মাধ্যমেই মূলত ক্ষমতাসীন যে দলটি থাকে তারা আসলে তাদের যে জনপ্রিয়তা সেটি জানার সুযোগ পায়। অন্যদিকে বিরোধী যে দল রয়েছে তারাও তাদের অবস্থানটা আসলে এই ২ বছরে তাদের অবস্থান কোন জায়গায় আছে সেটি মূলত যাচাই করা হয় এই মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে। দর্শক, আপনারা জানেন যে সবশেষ খবর পাওয়া পর্যন্ত এই মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেট এবং যে রিপাবলিক দল রয়েছে তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের মধ্যে। দর্শক, আমরা একটু দেখে আসতে চাই যে এই মুহূর্তে বর্তমানে সিনেটের কি অবস্থা। বর্তমানে যদি আমরা দেখি যে সিনেটে আমরা যেই খবরটি সবশেষ জানতে পেরেছি, সিনেটের ডেমোক্রেট এবং রিপাবলিক উভয় দলই এখন পর্যন্ত ৪৮টা করে আসন পেয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে মোট আসন সিনেটে ১০০টি। তাদের দুটি পার্লামেন্ট রয়েছে, একটি উচ্চকক্ষ সিনেট এবং আরেকটি হচ্ছে নিম্নকক্ষ যেটি প্রতিনিধি পরিষদ নামে পরিচিত। সেই উচ্চকক্ষ সিনেটে আমরা দেখতে পাচ্ছি যে লাল এবং নীলের যে আধিপত্য প্রায় সমান সমান, অর্থাৎ ৪৮ এবং ৪৮টি। এই পর্যায়ে আমরা একটু দেখে আসতে চাই যে প্রতিনিধি পরিষদের যে অবস্থান, সেই প্রতিনিধি পরিষদের অবস্থানটা আসলে কি। দর্শক, আমরা যদি দেখি যে প্রতিনিধি পরিষদেও কিন্তু অনেকটা এগিয়ে রিপাবলিক, বিশেষ করে রিপাবলিক যে বিরোধী দল রয়েছে তারা কিন্তু বর্তমানে আমরা সবশেষ যেটি জানতে পেরেছি ১৯৮টি আসন পেয়েছে। অন্যদিকে ডেমোক্রেটরা তারা পেয়েছে ১৭৮টি, সেটি বলছে মার্কিন গণমাধ্যম CNN। এবং দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সিনেটে মোট আসন রয়েছে ৪৩৫টি। এই ৪৩৫টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের ২১৮টি সিটের প্রয়োজন। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এখন পর্যন্ত ২১৮টি আসন পাওয়ার দৌড়ে আমরা বলতেই পারি যে বিরোধী দল রিপাবলিক এগিয়ে রয়েছে। তবে এই মধ্যবর্তী নির্বাচনে কিন্তু এটি প্রায় হয়ে থাকে যে যারা বিরোধী দল থাকে সেই বিরোধী দল কিন্তু স্বাভাবিকভাবে, দর্শক আপনারা জানেন যে এই আসনগুলো তাদের ফেভারে থাকে, তারাই বেশি পেয়ে থাকে। কিন্তু এইবার কিন্তু অনেকগুলো হিসেব নিকেশ মেলানো হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প, যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু অনেকগুলো কৌশল হাতে নিয়েছেন এবং সেই কৌশলের কাছে এবার আরেকটু ভিন্নভাবে এই নির্বাচন ধাবিত হচ্ছে, এমনটাও কিন্তু বিশ্লেষকরা বলছেন। দর্শক, আমরা এই মুহূর্তে একজন বিশ্লেষকের সঙ্গে যুক্ত হব। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক খায়ের মাহমুদ। আমরা তার কাছে জানবো যে এই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনটি আসলে কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং কেন তারা এটিকে আসলে গুরুত্ব দিয়ে এটিকে পালন করে থাকে। খায়ের মাহমুদ। ধন্যবাদ। মধ্যবর্তী নির্বাচনটা আসলে গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। তার মধ্যে একটা হচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। আপনি যদি ২০২৪ সালের নির্বাচনের কথা চিন্তা করেন, এটা এক ধরনের আমেরিকার জনগণের যে মনোভাব, সেটা একটা রিফ্লেকশন এই মধ্যবর্তী নির্বাচনে বোঝা যায়। এবং জো বাইডেন যারা ক্ষমতাসীন ডেমোক্রেট আছেন তাদের কিন্তু একটা বড় নিয়ন্ত্রণ এতদিন ছিল, বিশেষ করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, দুই জায়গায় তাদের প্রভাব থাকার ফলে জো বাইডেনকে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। বিশেষ করে আপনি দেখেন জলবায়ু নিয়ে একটা বড় বিল উনি প্ল্যান করেছেন। উনি ইউক্রেন যুদ্ধে ওনার ইচ্ছা মতো উনি তহবিল সরবরাহ করে যাচ্ছেন এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছেন। কিন্তু এই মধ্যবর্তী নির্বাচনের পরে আসলে এটা বোঝা যাবে যে রিপাবলিকানরা এতদিন যেটা বলে আসছিল যে মার্কিন জনগণরা এখন আর অন্যের যুদ্ধের ভর বা খরচ পরিবহন করতে চায় না, সেটা একটা জিনিস বোঝা যাবে। আরেকটা হচ্ছে নির্বাচন পরবর্তী, মধ্যবর্তী নির্বাচন পরবর্তী যদি ডেমোক্রেটরা নিয়ন্ত্রণ হারান, সেক্ষেত্রে জো বাইডেন কিন্তু তার পরবর্তীতে আইন প্রণয়ন এবং তার ইচ্ছার সদিচ্ছার যে বহিঃপ্রকাশ বিভিন্ন আইনে, সেটা কিন্তু উনি আর করতে পারবেন না। যার ফলে ২০২৪ সালের যে নির্বাচন আসতেছে সেখানে জো বাইডেনের নির্বাচনে প্রতিনিধিত্ব করার যে বিষয়টা, সেটা অনেকটা ঝুঁকির মুখে পড়বে। একই সাথে যেটা আপনি একটু ক্লু দিলেন যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান নেতা, উনি কিন্তু ওনার নির্বাচনের প্রার্থিতা এখনো নিশ্চিত হয়নি, কিন্তু উনি কিন্তু এই ইলেকশনে একটা বড় ফ্যাক্টর এবং উনি নানানভাবে এটা নিয়ে কথা বলছেন। এবং ওনার শেষ পর্যন্ত এই হয় যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানে রিপাবলিকানরা বেশ এগিয়ে আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, এবং সিনেটেও তারা হেড টু হেড নড়ছে। সেই জায়গায় যদি তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেন, তাহলে অনেকটাই বলা যায় ২৪ সালের রেসে রিপাবলিকানরা খুব ভালোভাবেই প্রবেশ করবে এখন থেকেই। আচ্ছা, আপনার কাছে আমি ছোট করে একটু জানতে চাই যে এর আগে আমরা দেখেছি যে ট্রাম্প আসলে গত ২০২০ সালের নির্বাচনে যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন, বিশেষ করে তার বিরুদ্ধে ক্যাপিটাল হিলে দাঙ্গা, সেখানে উস্কানির অভিযোগ আনা হয়েছিল। সেই আমরা দেখেছি আইনি প্রক্রিয়ার মধ্যেও কিন্তু এগুলো গেছে। তো এরপরেও মার্কিন জনগণ আসলে এখন যে তাদের যে ভোটের মাধ্যমে তাদের রায় দিচ্ছে, সেটি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে আপনার মনে হয়? আসলে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত কিন্তু খুব ইন্টারেস্টিং। তারা তাদের দেখেন, আপনি এই গর্ভপাত বিষয়ক বিলটাই দেখেন, একটা সুপ্রিম কোর্টের একটা কনস্টিটিউশনাল রাইটকে তারা কিন্তু বাতিল করে দিল। এখন ডেমোক্রেটরা দে ওয়ার প্লেইং উইথ দিস, তারা কিন্তু বলেছে যে তারা গর্ভপাত সুরক্ষা আইনটা আবার নতুন করে করবে।
আবার রিপাবলিকানরা বলছে যে না, যেটা সংসদের যে সুপ্রিম কোর্টের যে রায়, অর্থাৎ 15 সপ্তাহ পর্যন্ত বা 15 সপ্তাহ পর্যন্ত করা যাবে, তারপরে থেকে এটাকে একটা আইন দ্বারা সুরক্ষার মাধ্যমে একটা প্রোটেকশন দেওয়া হবে। এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে নতুন করে যদি আবার এই ধরনের কোনো মধ্যবর্তী নির্বাচনের পরিবর্তন হয়, তাহলে নভেম্বর মাসে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু ক্যাপিটাল হিলে রায় হওয়ার কথা বলা আছে। সো রিপাবলিকানরা যদি এখানে সংখ্যাগরিষ্ঠতা হয়, স্বাভাবিকভাবে তারা সেটা আটকে দিতে চাইবে। আর যদি তারা একই সাথে দুটো বিষয় এখানে, যদি রিপাবলিকানরা নিয়ন্ত্রণ পায়, তারা তাদের ক্যাপিটাল হিলের যেই তদন্ত সেটা আটকে দিতে চাইবে। একই সাথে জো বাইডেনের ছেলের বিরুদ্ধে যে অভিযোগ তিনি চায়নার সাথে ব্যবসা করেন, সে বিষয়ে তারা আরো অধিকতর তদন্তে যাবেন। তো এখানে কিন্তু বিষয়টা একেবারে পরিষ্কার, যারাই এই কক্ষে নিম্নকক্ষ এবং সিনেটের প্রভাব বিস্তার করবেন, তারা তাদের পার্টির যে ম্যানিফেস্টো এবং তাদের যেই রাজনৈতিক সদিচ্ছার যে বহিঃপ্রকাশ, সেটা তারা ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। এবং আইনের এবং বিশেষ করে যদি যেটা বলছিলেন যে ক্যাপিটাল হিলের ঘটনাটাতে অনেকটাই ট্রাম্প ব্যাকফুটে ছিলেন, যে সেখানে তার সমর্থকরা ঢুকেছে নজিরবিহীন ভাবে, আমেরিকার ইতিহাসে তারা ভাঙচুর করেছে। ইলেকশন পরবর্তী সহিংসতা এতটা ভয়াবহ আমেরিকাতে কখনো হয়নি। তো সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা রায় রয়েছে সামনে, তো সেখানে রিপাবলিকানদের জন্য এটাও একটা চলে। রিপাবলিকানরা অনেক কিছুই বলছে জো বাইডেনের বিরুদ্ধে, বিশেষ করে তার উদার যে অভিবাসী নীতি, অপরাধের বিষয়ে তার একটা গাছ ছাড়া ভাব আছে, এবং মুদ্রাস্ফীতি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি জানেন এখন বাচ্চাদের দুধ পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো রিপাবলিকানরা তার বিরুদ্ধে অনেকগুলো কার্ড প্লে করছে, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য, যেটা তারা সরাসরি বলছে না, সেটা হচ্ছে ক্যাপিটাল হিলের এই বিষয় তারা তাদের একটা পরিষ্কার একটা অবস্থান আছে, যদি এটা হয় তারা সেটা আটকে দিতে চাইবে। অধ্যাপক খায়ের মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক খায়ের মাহমুদ। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মধ্যবর্তী নির্বাচন কিন্তু এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কে আসলে শেষ হাসি আসবে। আপনারা জানেন যে সংখ্যাগরিষ্ঠতা পেতে উচ্চকক্ষ সিনেটে মূলত এখন পর্যন্ত 50টি এবং 50টি কিন্তু দলের 50টি আসন রয়েছে, কিন্তু মধ্যবর্তী নির্বাচন যেটি আমরা জানতে পেরেছি যে 48টি এবং 48টি করে আসন